আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না, হাইকোর্টের রায়। চিকিৎসক সুরক্ষা আইন সহ 4 দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত। মহাখালীর 7তলা বস্তির আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অর্ধশতাধিক পরিবার। যৌন নিপীড়নের প্রতিবাদে উত্তরখানে কলেজ উপাধ্যক্ষ সাইফুরকে হত্যা, স্বীকারোক্তি গ্রেপ্তার দম্পতির। শিক্ষকের বাসায় আশ্রিত হিসেবে থাকতেন স্বামী স্ত্রী। পাকিস্তানের বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেনে নিরাপত্তা বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান। 155 জিম্মি উদ্ধার, অন্তত 27 বিচ্ছিন্নতাবাদী নিহত। 4 লক্ষ ঠিক করে চলছে নতুন অর্থ বছরের বাজেট প্রণয়নের কাজ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই থাকবে সর্বাত্মক চেষ্টা, অর্থনীতিতে স্বস্তি ফেরানোর তাগিদ বিশ্লেষকদের। আমাদের বাজার ব্যবস্থা যেটা আছে সেটাকে একটা এফিশিয়েন্ট, এফেক্টিভ এবং কম্পিটিটিভ বাজার ব্যবস্থা এটা গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। গোটা বিশ্বে একই দিনে ঈদ পালন নিয়ে নানা মত, বিতর্ক এড়াতে আলেমদের সঙ্গে আলোচনার পরামর্শ, মুসল্লিদের রাষ্ট্রের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান। তিনও মাযহাবের অভিমত হচ্ছে পৃথিবীর কোথাও যদি চাঁদ দেখা যায়, খবরটা পৌঁছে, তাহলে তারা রোজা রাখবে এবং ঈদ করবে। কোনো একজন ব্যক্তি বিশেষের ফতোয়া এক্ষেত্রে ধর্তব্যের বিষয় নয়। এটি ওআইসিতে আলোচনা হতে পারে, ফিক কমিটিতে আলোচনা হতে পারে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না। দুপুরে বিচারপতি রাজেক আল জলিল ও সাথিকা হোসেনের হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের শুনানিতে এই রায় দেন আদালত। আইনজীবীরা জানান, এ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে আগামীকাল থেকে এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় আজকে হবার কথা। এই বিষয়ে আমরা আরও জানবো। হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, রায়ে আদালত আর কি বললেন বিস্তারিত জানাবেন। দর্শক দুঃখিত, মনিরের সঙ্গে আমরা এই মুহূর্তে সংযুক্ত স্থাপন করতে পারিনি, পরবর্তীতে হয়তো আসবো তার কাছে। এদিকে চিকিৎসকদের প্রধান দাবির বিষয়ে হাইকোর্ট রায় দিলেও চিকিৎসকদের সুরক্ষা আইন সহ 4 দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। আন্দোলনরত চিকিৎসকরা বলেন, ম্যাটস শিক্ষার্থীরা প্রেসক্রিপশন দিয়ে পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে। এ সময় চিকিৎসকরা উপজেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে পদযাত্রার ঘোষণা দেন। চিকিৎসকদের আন্দোলনের কারণে সকাল থেকে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে সেবা পাচ্ছেন না রোগীরা। খুলনা, কুমিল্লা, রাজশাহী, রংপুর, সিলেট সহ দেশের প্রায় সব হাসপাতাল ও মেডিকেল কলেজের ইন্টার্ন ও চিকিৎসকরা আউটডোরে সেবা বন্ধ রেখেছেন। জরুরি স্বাস্থ্য সেবা চালু থাকলেও হাসপাতালের গেট বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে রোগীদের। রাজশাহীতে প্রাইভেট চেম্বারও বন্ধ রেখেছেন চিকিৎসকরা। খুলনায় কর্মবিরতির পাশাপাশি চলছে বিক্ষোভ সমাবেশ। গাড়ি ভাড়া খরচ করে আইছি, এখন এখানে স্বাস্থ্য সেবার জন্য ডাক্তার বসে না, টিকিটও দেয় না। তারা গেট বন্ধ করে রেখেছে, অনেক রুগী অনেক কষ্ট পাইতেছে। 6টার সময় আসছি, কিন্তু এসে দেখছি যে ধর্মঘট আসলে এভাবে যে আমরা অনেক দূর থেকে এসে ফিরে যাচ্ছি, এটা অনেক কষ্টদায়ক। অনেক রুগী আসছে এখানে, আসার পরে তারা তো টিকিট না কেটে হতাশাগ্রস্ত হয়ে চলে যাচ্ছে।
দর্শক, এই মুহূর্তে যেতে চাই কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে রয়েছেন ভাস্কর। আদালত তো ডাক্তার পদবীর বিষয়ে ইতিমধ্যে রায় দিয়েছেন, এখন আন্দোলনরত চিকিৎসকদের আর কি কি দাবি রয়েছে জানাবেন বিস্তারিত। শাওন, মূলত আদালত যে রায়টি দিয়েছে সেই রায়টি কিন্তু আন্দোলনরত চিকিৎসকদের যে 5টি দাবি ছিল সেই 5 দফার মাঝখানে একটি দফার ক্ষেত্রে আদালত রায় দিয়েছে। চিকিৎসকরা কিন্তু বলছেন আদালতের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন এবং তাদের যে আজকের আয়োজন সেই আয়োজনে তারা অনেকটাই খুশি আদালতের এই রায় শুনে। এখন তারা বলছেন যে সকল ম্যাথস শিক্ষার্থীরা ম্যাথস থেকে পাশ করে এখনও দেশের বিভিন্ন স্থানে চেম্বার করার মাধ্যমে অথবা বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখে প্রেসক্রিপশন দিচ্ছে, সেই ব্যবস্থা দ্রুত সেটি বন্ধের জন্য দ্রুততম সময়ে ব্যবস্থা নিতে হবে। তার পাশাপাশি চিকিৎসকরা বলছেন যে গত 3 বছর ধরে কিন্তু সরকারিভাবে চিকিৎসক নিয়োগ বন্ধ রয়েছে এবং সেক্ষেত্রে দেশের প্রান্তিক পর্যায়ে যখন সাধারণ মানুষ চিকিৎসকের অভাবে ভুগেন সেই সুযোগটাই কিন্তু নেয় ডক্টর প্রকৃতভাবে যারা চিকিৎসক না তারা, অর্থাৎ সেই হিসেবে তারা বলছেন যে সেখানে ম্যাথসের স্টুডেন্টরা রয়েছে, ডিএমএফ এর স্টুডেন্ট শিক্ষার্থীরা রয়েছে, তাদেরকে দ্রুততম সময়ে যদি চিকিৎসক নিয়োগ করা না হয় তাহলে কিন্তু এমন সিদ্ধান্ত খুব একটা দেশের মানুষের অথবা স্বাস্থ্যসেবায় কাজে আসবে না বলে তারা মনে করছেন। তৃতীয়ত, চিকিৎসকরা কিন্তু বলছেন যে সব জায়গাতেই শুধুমাত্র চিকিৎসকের স্বল্পতা নয়, একই সাথে চিকিৎসার যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলোর অভাব রয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন যে চিকিৎসার সরঞ্জামের অভাব কিংবা যখন চিকিৎসকের অভাব থাকে তার কারণে রোগীদের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই ধারাবাহিকতায় বারবারই চিকিৎসকের উপর আক্রমণ করা হয়, এই বিষয়গুলো যাতে না ঘটে তার জন্য চিকিৎসকরা কিন্তু বলছেন যে অবশ্যই চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এবং সেই আইন প্রণয়ন করার সাথে সাথে শুধু প্রণয়ন নয়, তা যাতে যথাযথভাবে মাঠ পর্যায়ে প্রয়োগ করা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। এবং সবশেষ তারা বলছেন যে যেহেতু চিকিৎসক নিয়োগে একটি বড় ধরনের শূন্যস্থান বিরাজ করছে, বিসিএসে যাতে অবশ্যই চিকিৎসকদের বয়স 34 করা হয় নিয়োগের ক্ষেত্রে। মূলত এই যে বাকি 4টি দাবি, সেই 4টি দাবি নিয়ে তারা এখন গণপদযাত্রা করবেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্বশীল যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে স্মারকলিপি পেশ করবেন। ভাস্কর, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ইতিমধ্যে জানিয়েছি ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত রিটের রায় হাইকোর্ট দিয়েছেন। ইতিমধ্যে এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই, সহকর্মী মনিরুল ইসলাম রয়েছেন হাইকোর্ট প্রাঙ্গণে। মনির, রায়ে আদালত আর কি কি বলেছেন বিস্তারিত জানতে চাই। জি, আজকে এই মিনিট 20 আগে বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ক রায় হয় এবং এই রায়ে এই যে দুই পক্ষের আইনজীবীরাও ছিল, রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও ছিল, এখানে আসলে বেশ কিছু বিষয়ও খোলসা করেছেন হাইকোর্ট এবং সেখানে বলা হয়েছে যে ন্যূনতম যারা এমবিবিএস পাশ করেছেন বা মেডিকেল কলেজগুলো থেকে এবং এছাড়া ডেন্টাল কলেজগুলো থেকে যারা বিডিএস পাশ করেছেন এই ডিগ্রি ছাড়া অন্য কেউই ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে হাইকোর্ট একটা প্রশ্ন ছিল যে তাহলে এতদিন যারা ব্যবহার করেছে তারা সেক্ষেত্রে আসলে কি করবে। তো এই বিষয়ে হাইকোর্ট বলেছেন যে আজকে পর্যন্ত যারা তাদের নামের সাথে বা বিভিন্ন মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট বা এই যে ম্যাথস শিক্ষার্থী পাশ করেছেন যারা বা আরও বিভিন্ন ডিপ্লোমা ডিগ্রিধারী যারা ব্যবহার করেছেন ডাক্তার পদবী, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু কালকে থেকে যদি কেউ এই যে বিএমডিসি আইন যেটা আছে, মেডিকেল ডেন্টাল কাউন্সিল যে আইন আছে এবং বাংলাদেশে যে আইন আছে ডাক্তার পদবী ব্যবহারের, সেই আইন যদি কেউ অমান্য করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। এবং এই বিষয়ে আর কোনো এর সুযোগ নেই, এটা হাইকোর্ট বলেছেন, বা জটিলতার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে হাইকোর্ট এটাও বলেছেন যে যদি সংক্ষুব্ধ হন যে যারা ডাক্তার পদবী ব্যবহার করতে চান বিডিএস বা এমবিবিএস ডিগ্রি ছাড়া, তো তারা যদি এক্ষেত্রে সংক্ষুব্ধ হন তারা এক্ষেত্রে আপিল বিভাগে যেতে পারেন। আমরা একটু দেখছি যে এখানে যারা একটু ছোট্ট করে তাদের প্রতিক্রিয়া জানতে চাই যে যারা চিকিৎসক আছেন বা এমবিবিএস পাস আছেন তারা এখানে হাইকোর্টে এসেছিলেন, তারা সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা একটু কথা বলছি তাদের সাথে যে আপনারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন এই থেকে একটু ছোট করে সবাই জানো। আচ্ছা, আমরা বলো। আচ্ছা, আজকে আমরা সবাই আনন্দিত, কারণ আপনারা জানেন যে আসলে আমরা প্রায় সুদীর্ঘ 1.5 থেকে 2 মাস ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা বারবার সরকারকে বলে যাচ্ছি
আপনারা জানেন যে আমরা 5 দফার জন্য আন্দোলন করছি। 5 দফার প্রথম দফাই ছিল এই যে 3টি রিট, যে এই রিটের মাধ্যমে অডাক্তারগঞ্জে ডাক্তার লিখতে পারতো, এই বিষয়টি অবিলম্বে নিষ্পত্তি করা হোক। এবং আজকে ঐতিহাসিক একটি রায় প্রদান করা হয়েছে। সেই রায়ের মাধ্যমে আজ সমগ্র ডাক্তার সমাজ, বাংলাদেশের সমস্ত ডাক্তার সমাজ আজ কৃতজ্ঞ চিত্তে আজ স্মরণ করছে এই রায়টিকে। এবং এই রায় সবসময় মনে রাখা হবে। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাত, বাংলাদেশের জনগণ আজ সকল প্রকার প্রতারক চিকিৎসক, কোয়াক সবার কাছ থেকে আজকে মুক্তি পেল। এবং আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছি, আমাদের যে ফিউচার সেটাও আমাদের সিকিউর হয়ে গেল। আমাদের এই দেশে অনেকে ভাবতো যে আমরা এই দেশে ওকে আসুন, তোমরা যাও শাওন, মোটামুটি হাইকোর্ট থেকে এই ছিল সবশেষ বিস্তারিত। আমরা একটু যেতে চাই চট্টগ্রামে সহকর্মী আলামিন শিকদারের কাছে। আলামিন, আদালতের রায়ের পর আন্দোলনকারী চিকিৎসকরা কি বলছেন এখন? শাওন, এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম এতক্ষণ এবং এখনও রয়েছে মেডিকেল কলেজের যে ক্যাম্পাস রয়েছে সেখানে, এবং সেখানে MBBS এর যে শিক্ষার্থীরা রয়েছেন তারা রয়েছেন এবং তারা এই যে রায় প্রকাশ, সেই রায় প্রকাশের পর সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা এখনই আন্দোলন থেকে সরে যায়নি, কারণ তাদের সর্বমোট 5 দফা দাবি ছিল চিকিৎসকদের সুরক্ষা, পাশাপাশি BCS এ ভর্তির যে নিয়োগের যে বয়স সীমা সেটা 34 বছরের, পাশাপাশি আরও 2টি দাবি তারা করেছেন। সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসছে না। তবে তারা প্রাথমিক যে তাদের দাবি ছিল সেটা হচ্ছে যে MBBS এবং BDS ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এই বিষয়ে যে হাইকোর্ট থেকে রায়টি এসেছে সেইটিতে তারা সন্তুষ্ট, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আপনারা আজকের রায়ে কতটা সন্তুষ্ট, এবং পাশাপাশি আরও 4টি দাবি নিয়ে, সর্বমোট 5টি দাবি নিয়ে আপনারা আন্দোলন করছেন, সেই দাবিগুলো মানা না হলে আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো কি থাকবে? আমরা প্রথমত আজকের রায়ে আমরা আসলে সন্তুষ্ট বলতে, আমাদের এই দাবিটা বা এই রায়টা আসলে অনেক আগে হওয়া দরকার ছিল, তারপরেও দেরিতে হলেও যেহেতু হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু এটা জনস্বার্থের একটা রায় এবং এই রায়টা পৃথিবীর কোথাও আসলে নিয়ম নাই MBBS এবং BDS ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে, তো এই জন্য আমরা মোটামুটি আজকে খুশি। কিন্তু আমাদের যে 5 দফা, তার মধ্যে এটা মাত্র 1 দফা ছিল, প্রথম দফাটা। সো আরও যে 4 দফা, এই 4টি দফা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে মন্ত্রণালয়ের। তো আমরা মন্ত্রণালয়কে অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এই দাবিগুলোর ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিক, তাহলে আমরা আন্দোলন থেকে সরে যাব। এবং আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ছাড়া আপাতত আন্দোলন প্রত্যাহার করছি না। আমরা রাতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ক্রমে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে পরবর্তী কর্মসূচি আমাদের কি হবে। আমরা শুনছিলাম এখনো পর্যন্ত তারা আন্দোলনই রয়েছে, এবং পরবর্তীতে তাদের যে আরও 4টি দফা যেটি বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তর পর এবং কেন্দ্রের সাথে কথা বলে তারা পরবর্তী যে তাদের আন্দোলনের যে কর্মসূচি সেগুলো ঘোষণা করবে। শাওন। আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু সিলেট যেতে চাই, সহকর্মী নাবিল হোসেন সঙ্গে রয়েছেন। নাবিল, আন্দোলনরত চিকিৎসকরা এই রায়ের পরে তাদের অভিব্যক্তি একটু জানতে চাই। সে সঙ্গে জানতে চাই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের দুর্ভোগ কতটা হলো, কি বলছেন তারা? দেখুন, প্রধান দাবি আদায় হলেও তাদের যেহেতু 5 দফা দাবি ছিল, আরও 4টা দফা দাবি তাদের বাকি রয়েছে। ফলে তারা প্রাথমিক যে স্বস্তি বা আনন্দ সেটি প্রকাশ করেছেন, কিন্তু তারা বলছেন যে ডাক্তার নিয়োগ সহ আরও যে 4 দফা দাবি, সেই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। এতে করে গতকাল থেকে হাসপাতালের যে আউটডোর সেবা, পাশাপাশি হাসপাতালের যে জরুরি সেবা ছাড়া অন্যান্য যে সেবাগুলো, সেই সেবাগুলো যে বন্ধ রাখার কারণে রোগীরা যে ভোগান্তি, সেই ভোগান্তি আজকে অব্যাহত আছে। সকাল থেকে আমরা দেখেছি যে এই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সেটি সিলেটের বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল। এখানে সিলেট বিভাগের 4 জেলার যারা রোগীরা তারা এসে সেবা নিয়ে থাকেন, পাশাপাশি অন্যান্য জেলা থেকেও আসলে এখানে সেবা নিয়ে থাকেন। ফলে এই হাসপাতালের যে আউটডোর সেবা বন্ধ থাকার কারণে রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন। অনেক রোগী ইতিমধ্যে আসলে সেবা না পেয়ে বাসায় ফিরে গেছেন। আমরা প্রত্যেকটি আউটডোর যে চিকিৎসকদের যে কক্ষগুলো আছে, সেই কক্ষগুলোকে আমরা তালা ঝুলতে দেখেছি, এবং বাইরে চিকিৎসকরা কিছুক্ষণ আগে অবস্থান নিয়েছিলেন। রায়ের পর তারা ফিরে গেছেন। তবে তারা বলছেন যে তাদের দাবি
5 দফা দাবি আদায় বা সমঝোতা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে ফিরবেন না। এবং এতে করে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সাথে সাথে মিড লেভেলের চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক সবাই একযোগে আন্দোলনে যাওয়ায় হাসপাতালের ভর্তি রোগীরাও কিন্তু চরম বিপাকে আছেন। বিশেষ করে ইন্টার্ন যে ডাক্তার, হাসপাতালে প্রাণ বলা হয়, তারা যেখানে হাসপাতালে সেবা দিচ্ছেন না, ফলে ভর্তি রোগী, বাহিরে যে বহির্বিভাগের সেবা নিতে আসা রোগী প্রত্যেকেই ভোগান্তিতে রয়েছেন। শাওন। নাবিল, ধন্যবাদ আপনাকে। আগুনে সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে শত শত মানুষ। গভীর রাতে রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে আগুনে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘণ্টার চেষ্টায় ভোর 5টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে। সিয়াম সাধনার মাসে ঠিক সেহরির পূর্ব মুহূর্তে নগরবাসী যখন সেহরির প্রস্তুতিতে ব্যতিব্যস্ত, ঠিক সেই সময়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মহাখালীর 7তলা বস্তির প্রায় অর্ধশতাধিক ঘর। সহায় সম্বল হারিয়ে বাকরুদ্ধ 7তলা বস্তির বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান ট্রান্সমিটার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। ট্রান্সমিটারের নিচেই দাহ্য পদার্থ থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। বাঙালি দোকান, ওখান থেকে আগুনটা ধরে যায়। আমি প্লাস্টিক আগুন লাগলে ধাউ ধাউ করে জ্বলে ওঠে, এই ইন্দে শুরু হয়। পরে এখান থেকে অনেকে পানি দিয়ে পানি নিয়ে আনতে এই জায়গাগুলো ভাঙতেছে, মানুষ ভাঙতেছে, আগুনের দিকে না আসে, ঘর বাড়ি ভাঙতেছে আর পানি মারতেছে। হঠাৎ করে আগুন লাগায় বস্তিবাসী ঘর থেকে বের করতে পারেননি তেমন কোনো মালামাল। শূন্য হাতে জীবন নিয়ে কোনো রকম নিরাপদে আশ্রয় নেন তারা। মিটার থেকে শর্ট সার্কিটেই আপনার আগুনটা লাগানো, না হলে এছাড়া কিছুই না। ফায়ার সার্ভিস বলছে আগুনের খবর পেয়ে 10 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট। আগুন ছড়াতে থাকায় এরপর একে একে আরও 7টি ইউনিট যোগ দেয়। 1.5 ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আনুমানিক 5টা 20 মিনিটের সময় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাট এখন ড্যাম্পিং ডাউন চলছে। আমাদের লোকজন ভিতরে ঢুকেছে, আপনারা দেখতে পেয়েছেন যে টিনের নিচে এখনো ছোট ছোট ফ্লেম আছে। টিন সরিয়ে আমাদের লোকজন কাজ করতেছে। ক্ষয়ক্ষতি এবং অগ্নিকাণ্ডের কারণ এটা এখনই বলা যাবে না। আমাদের অগ্নি নির্বাপন কাজ এখনো চলছে। আমাদের একটা কমিটি হবে, তদন্ত কমিটি, তারাই ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণটা বের করবে। ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি, মেলেনি কেউ হতাহত হওয়ার খবরও। তদন্ত কমিটির রিপোর্ট পেলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র উঠে আসবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আগুনে পুড়ে যাওয়া 7তলা বস্তির সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। 7তলা বস্তির আগুনে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কোথায় আছেন এখন, বিস্তারিত জানাবেন। শাওন, ক্ষতির পরিমাণ যদি আক্ষরিক অর্থে বলতে হয়, তারা এখানে দাবি করছেন 200 থেকে 250টি ঘর এখানে ছিল এবং বেশিরভাগই ছিল দোতলা এবং সেগুলো পুড়ে গিয়েছে সম্পূর্ণরূপে। এবং বর্তমানে যে চিত্র বলতে চাই যে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখন মাথার উপরে যে ছাউনি, সেই ছাউনি দেওয়ার চেষ্টা করছেন। যে চাদর, কারো কারো কাছ থেকে চাদর তারা সংগ্রহ করেছেন অথবা যাদের কাছে ছিল সেই চাদর টাঙানোর ব্যবস্থা করছেন। এবং এর মাধ্যমে বলতে হবে যে আসলে কারোরই আসলে কোনো ঘর থেকে কোনো কিছু কেউ নিয়ে বেরোতে পারেন নাই। আসার কথা হচ্ছে যে কিছুক্ষণ আগে সরকারের পক্ষ থেকে মোটামুটি 10 কেজি চাল, 1 কেজি ডাল এবং তেল সহ প্রায় 14.5 কেজির মতো একটা ব্যাগ দেওয়া হয়েছে পরিবার প্রতি। এবং বলতে হবে যে তারা এখন পর্যন্ত কিন্তু এই বস্তিতে অবস্থান করছেন এবং যার যার যে ঘর বা যেই সীমানা, যেই অংশ তারা চিহ্নিত করতে পারছেন যে এই জায়গায় তার ঘর ছিল, সেখানে অবস্থান করে নিজ নিজ যে সম্পদ ছিল সেই সম্পদগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন, যদিও সেইখানে সফলতার গল্প নেই। এখন তারা আসলে অপেক্ষায় রয়েছেন যে কবে নাগাদ তারা নিজেদের ঘর আবার তুলে দাঁড় করাতে পারেন। অনেকেরই অবস্থা একদমই বেসামাল, কেউ কেউ একদম নিঃস্ব হয়ে গেছেন এবং বলতে হবে যে যাদের অবস্থা কিছুটাও ভালো ছিল তারাও কিন্তু এখন একদম অসহায় পর্যায়ে চলে এসেছেন। তো তারা সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের সহযোগিতা আশ্বাস করছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। শাওন। শান্ত, ধন্যবাদ আপনাকে।
রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, যৌন নিপীড়নের প্রতিবাদে সাইফুর রহমানকে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নাজিম রূপা দম্পতি আশ্রিত হিসেবে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষকের বাসায় আশ্রয় নিয়েছিলেন। সেই সুযোগে বিভিন্ন সময় রূপাকে যৌন হয়রানির চেষ্টা করে সাইফুর রহমান। এছাড়াও এই দম্পতিকে নানাভাবে হুমকি দিয়েও নির্যাতন করার অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায়, ৯ মার্চ রাতে আবারও রূপার শ্লীলতাহানির সময় স্বামী নাজিম বুঝতে পারায় ওই দম্পতি ধারালো অস্ত্র দিয়ে সাইফুরকে আঘাত করে পালিয়ে যায়। 10 মার্চ রাজধানীর একটি হাসপাতালে মারা যান সাইফুর রহমান। 12 ঘণ্টার অভিযানে ফরিদপুর থেকে আটক করা হয় রূপা নাজিম দম্পতিকে। রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। বটি নিয়ে এসে তখনও নাজিম বা রূপার বক্তব্য মতে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া, তখন তাকে কোপানো শুরু করে। 18 ঘণ্টা পেরিয়ে গেলেও পাকিস্তানের বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেনের যাত্রীদের জিম্মি দশার অবসান হয়নি। চলছে নিরাপত্তা বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান। এ পর্যন্ত উদ্ধার হয়েছে 155 জিম্মি। থেমে থেমে চলছে সংঘাত। নিহত হয়েছে কমপক্ষে 27 বিচ্ছিন্নতাবাদী। সন্ত্রাসী হামলায় সেনা সহ 30 জনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনী বিমান নিয়ে অভিযান চালালে সব জিম্মিকে মেরে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বালুচ লিবারেশন আর্মি। ধারণা করা হচ্ছে আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে এই মিশন। স্টেশনের বাইরে দাঁড়িয়ে চলছে ক্ষণগণনা। চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন বিচ্ছিন্নতাবাদীদের হাতে জিম্মিদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার বেলুচিস্তানের পাহাড়ি এলাকা বোলান পাসের কাছে কোয়েটা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে হামলা করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। রেল লাইন উড়িয়ে দিয়ে পাহাড়ের নিচে একটি টানেলের কাছে থামাতে বাধ্য করে যাত্রীবাহী ট্রেনটিকে। 9টি বগি দখলে নিয়ে জিম্মি করা হয় প্রায় 500 যাত্রীকে। এ ঘটনা জানাজানির পরই ঘটনাস্থলে পাঠানো হয় সেনাসহ নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি টিম। ঘণ্টার পর ঘণ্টা অভিযান, দুপক্ষের গোলাগুলিতে ঘটেছে হতাহতের ঘটনা। একে একে উদ্ধার করা হয় অনেককে। নিজ মুখে ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিলেন বেঁচে ফেরা এক যাত্রী। সবাই চিৎকার করে কাঁদছিল। ট্রেনের মাটিতে শুয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। চারদিকে শুধুই গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছিলাম। কিছুক্ষণ পর কয়েকজন এসে আমাদের নামতে বলে, পেছনে না তাকিয়ে সোজা চলে যেতে বলে। তাদের আদেশ না মেনে উপায় ছিল না। পুরো এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাজ্য জুড়ে অব্যাহত জরুরি অবস্থা। জিম্মিদের উদ্ধারে পাঠানো হয়েছে রিলিফ ট্রেন, তবে এখনও জিম্মি দশা কাটেনি বেশিরভাগের। আমার বাবার হার্টে 2টি রিং পরানো। তাকে প্রতি মুহূর্তে ওষুধ কিনে দিতে হয়। জানি না তিনি কি অবস্থায় আছেন, কোনো তথ্যও পাচ্ছি না। সরকারকে অনুরোধ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব একটা সমাধান বের করুন। 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। তাদের দাবি বালুচ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি, সেই সাথে ফিরিয়ে দিতে হবে গুম হওয়া স্বাধীনতাকামীদের। দাবি না মেনে বিমান অভিযান শুরু করলে সব জিম্মিকে হত্যার হুমকিও দিয়েছে বিএলএ। বেশ কয়েকটি সূত্রের দাবি, অন্য কোনো দেশ থেকে পরিচালিত হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের এই মিশন। স্যাটেলাইট ফোনের মাধ্যমে আফগানিস্তানে যোগাযোগ করছে হাইজ্যাকাররা। স্বাধীন রাষ্ট্রের দাবিতে গেল কয়েক দশক ধরেই বেলুচিস্তানে চলছে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা। অনিক রহমান, যমুনা নিউজ। দল এনসিপি গোলমাল শুরু করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে, এই অভিযোগ তুললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে নাগরিক অবস্থান কর্মসূচিতে যোগ দেন তিনি। বলেন, গণপরিষদ নয়, বরং নিরপেক্ষ জাতীয় নির্বাচনই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। এই মুহূর্তে দেশে নির্বাচন প্রয়োজন। বলেন, ভোটের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার পদে বসেছেন ডক্টর ইউনূস। বিগত সরকারের তুলনায় এবার রমজানে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন জনগণ। কারো কথাই নয়, নিজ বিবেক বিবেচনায় জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা। বলেন, আওয়ামী প্রেতাত্মারা এখনও সরকারের চারপাশে আছে। শেখ হাসিনা পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি। বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের জন্য জনপ্রতিনিধির সরকার প্রয়োজন। এই সরকারের কাছে স্পষ্টভাবে বলে দিয়েছে, সংস্কার অবশ্যই করবেন। সংস্কারের নামে আবার আওয়ামী প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ মারবে,
এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতি বিলম্বে একটি নির্বাচনের ম্যাপ দেওয়া উচিত, রোড ম্যাপ দেওয়া উচিত। রাজধানীর ভাটারা থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মেয়র আতিকুল ইসলামকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদের আদালতে হাজির করা হয়। এদিকে ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে জ্যোতিকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে পাঠানো হয়েছে 3 দিনের রিমান্ডে। একই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাইমকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। লালবাগ থানার হত্যা মামলায় সাবেক এমপি সোলেমান সেলিমকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হুসাইন মোহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। 4টি লক্ষ্য ঠিক করে শুরু হয়েছে 2025-2026 অর্থ বছরের বাজেট প্রণয়নের কাজ। পরিবর্তিত এই সময়ে আয় ব্যয়ের জটিল সমীকরণ মেলাতে শুরু হয়েছে ব্যস্ততা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই থাকবে সর্বাত্মক চেষ্টা। তবে উন্নয়ন কাজে গতি এবং অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করাও সরকারের লক্ষ্য। সামাজিক নিরাপত্তা খাতে আনা হচ্ছে পরিবর্তন। বিশ্লেষকরা বলছেন, সবার আগে অর্থনীতিতে স্বস্তি ফেরানো জরুরি। ক্রয় ক্ষমতার মধ্যে এখনো আসেনি নিত্যপণ্য। দীর্ঘ সময় ধরেই আয়ের তুলনায় বেশি হচ্ছে ব্যয়, অর্থাৎ গড় মজুরির চেয়ে বেশি মূল্যস্ফীতির হার। মূল্যস্ফীতি নাগালে আনতে উদ্যোগ নিয়েছে সরকার, তারপরও ফেরেনি স্বস্তি। এখনো 10% কাছাকাছি মূল্যস্ফীতির হার। পরিবর্তিত এই সময়ে এসেছে বাজেট। 2025-26 অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অধিক গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। 6% নামিয়ে আনাই হবে লক্ষ্য। নীতি সুধার এটা কিন্তু দিয়ে আমরা যেটা দেখেছি এতদিন পর্যন্ত এবং অতীতেও কখনোই এটা দিয়ে আমরা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হইনি। এই জন্য আমাদের বাজার ব্যবস্থা যেটা আছে সেটাকে একটা এফিশিয়েন্ট, এফেক্টিভ এবং কম্পিটিটিভ বাজার ব্যবস্থা এটা গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। নানামুখী উদ্যোগ নেবার পরও কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না অভ্যন্তরীণ আয়। বাজেটের হিসাব মিলাতে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এবার বাস্তবসম্মত রাজস্ব লক্ষ্য নির্ধারণ করতে কাজ করছে সরকার। হাতে নিতে হবে কার্যকর উদ্যোগ। আমাদের রাজস্ব এখন যে আমরা আহরণ করছি, সে রাজস্ব আমাদের যে দৈনন্দিন সরকারের যে ব্যয় সেটা মেটানোই দুঃসহ হয়ে গেছে। কাজেই সেক্ষেত্রে আমরা তার থেকে যে সরকারি খাতে যে বিনিয়োগ দরকার অর্থনীতিটাকে গড়ে তোলার জন্যে বা পুনর্জীবিত করার জন্যে, সেই বিনিয়োগের অর্থ তো সরকারের হাতে থাকবে না যদি না রাজস্ব আয়কে আমরা বৃদ্ধি করতে পারি। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে আসছে পরিবর্তন। 150 থেকে 200 টাকা পর্যন্ত ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে অর্থ বিভাগ। অভিযোগ আছে, এই খাতে চলমান কর্মসূচির সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে বড় দেখিয়েছে বিগত সরকার। সামাজিক নিরাপত্তা খাতে যেটা এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিদ্যমান। সুবিধাভোগী যারা আছেন তারা যে একটা সুফল অর্জন করতে পারছেন এবং তার মাধ্যমে তাদের অবস্থা, জীবন ধারণের উন্নতি সাধন করতে খুব একটা সক্ষম হচ্ছেন তাও কিন্তু নয়। অর্থের অভাবে থমকে গেছে সরকারি খাতের উন্নয়ন কর্মকাণ্ড, আর অনিশ্চয়তায় তলানিতে এখন বেসরকারি খাতের উৎপাদন। তবে সার্বিক সরকারি ও বেসরকারি খাতে চাঞ্চল্য বাড়াতে বাজেটে থাকবে উদ্যোগ। আমাদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আজকে জুলাই আগস্ট অভ্যুত্থান বলেন, এগুলোর একটা ইমোশন জড়িত। বিদেশিরা এগুলো দেখে না, আমাদের ইমোশন তারা দেখবে না, তারা তাদের ইনভেস্টমেন্ট সেফটি দেখবে। এখন তারা দেখছে যে আমরা দোসরদের কোম্পানিদেরকে আক্রমণ করছি, তো কালকে এটা কিন্তু আমাদের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট। হ্যাঁ, আমি জানি কাদেরকে আক্রমণ করা হচ্ছে এবং কেন করা হচ্ছে, যুক্তিসম্মত, কিন্তু বিদেশে এই ইমেজটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট হবে। 8 লাখ কোটি টাকার বেশি হবে আগামী বাজেটের আকার। এরই মধ্যে বাজেটে অন্তর্ভুক্তির জন্য সব মন্ত্রণালয়ের কাছে তথ্য উপাত্ত চেয়েছে অর্থ মন্ত্রণালয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও কি একই দিনে ঈদ পালন সম্ভব? এমন প্রশ্ন নতুন নয়। ইসলামী চিন্তাবিদদের কেউ কেউ বলছেন খালি চোখে দেখতে হবে চাঁদ, আবার কারো মতে ইসলামের বিধান মেনে একই দিনে ঈদ পালন সম্ভব। আর জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন কবে কোথায় চাঁদ দেখা যাবে তা আগে থেকেই জানা সম্ভব। আলেমদের পরামর্শ, বিতর্ক এড়িয়ে আলেম ওলামাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রকেই।
২৯ রমজানের দিন শাওয়াল মাসের চাঁদ দেখতে প্রতি বছরই এমন আয়োজন থাকে সরকারি চাঁদ দেখা কমিটির। চাঁদ দেখা না গেলে পূর্ণ হয় ৩০ রোজা। বহু বছর ধরে এ রীতি মেনেই দেশে নির্ধারণ হয় ঈদের দিন। তবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাক বা না যাক, চাঁদপুর, বরিশাল, চট্টগ্রাম সহ কিছু এলাকার হানাফি মাযহাব অনুসারীদের একটি অংশ তাকিয়ে থাকেন সৌদি আরবের দিকে। দেশটির সাথে একই দিন ঈদ পালনের পক্ষে তারা। এর সপক্ষে কুরআন হাদিসের ব্যাখ্যাও দেন তারা। হানাফি, মালিকি, হাম্বলি তিনও মাযহাবের অভিমত হচ্ছে পৃথিবীর কোথাও যদি চাঁদ দেখা যায়, এই সংবাদ যদি বিশ্বাসযোগ্য সূত্রে যদি পৃথিবীর অন্য প্রান্তে খবরটা পৌঁছে, তাহলে তারা রোজা রাখবে এবং ঈদ করবে। তবে খালি চোখে চাঁদ দেখা যাওয়ার পরেই শুরু হয় হিজরি সনের নতুন চন্দ্রমাস। বহু ধর্মীয় নেতা নির্ভর করেন এই বিধানের উপর। যেহেতু আল্লাহর নবীর নির্দেশ যে সুমু লিরুয়াতি, তোমরা দেখে রোজা শুরু করো এবং দেখে ইফতার করো। এক্ষেত্রে বিজ্ঞানের আলোকেও যদি চাঁদ দেখার ব্যাপারে কোনো বর্ণনা আসে সুনির্দিষ্টভাবে, সেটিও গ্রহণ করার ক্ষেত্রে আমার মনে হয় তেমন কোনো মতপার্থক্য সৃষ্টি হওয়ার উদ্রেক সেখানে নেই। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে হিসেব নিকেশ করেই এখন জানা যায় কোন দেশে কখন দেখা যাবে নতুন চাঁদ। তাই সহজেই বিতর্ক এড়ানো সম্ভব। চাঁদের গতিপথ আমরা জানতে পারি, আমরা অনেকটাই বুঝতে পারি সে কোথায় থাকবে বা থাকবে না, বা তার ভিজিবিলিটি কীরকম হবে বা হবে না, গিভেন দ্য ওয়েদার কন্ডিশন, গিভেন আমার অক্ষাংশ দ্রাঘিমাংশ পৃথিবীতে আমার উপস্থিতি। আপনি যদি বলেন যে না আমি ড্রোন দিয়ে দেখব, তাহলে আপনি আরেকটু বেশি দেখবেন। তো এখানে দেখার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে যে আপনি কোন নিয়মে দেখবেন। ইসলামের বিধান মেনেও একই দিন ঈদ পালন সম্ভব। ধর্মীয় চিন্তাবিদদের কেউ কেউ এমনটা বললেও তারা স্পষ্ট করেছেন এই সিদ্ধান্ত আসতে হবে রাষ্ট্র কিংবা ওআইসি থেকে। তাহাবিদের একটা গ্রুপ আসছিল অনেক দূরের থেকে এসে বলছিল যে ওই এলাকায় এরা মানে রোজা রাখছেন, মানে আগের দিনের থেকে রোজা রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমার কাছে আগে দিন এই সংবাদটা আসতো তাহলে আমরাও রোজা রাখতাম, কিন্তু আমাদের কাছে এই সংবাদটা ছিল না। আমার দৃষ্টিটা হচ্ছে যদি সুযোগ থাকে একসাথে করতে পারলে ভালো, কিন্তু যেহেতু এটা সামাজিক একটা ইবাদত, সেই জন্য রাষ্ট্রের একটা বিষয় আছে। অনেকে বলেছেন যে হারামাইন শরীফাইনের মক্কা এবং মদিনা সেটি ক্যালেন্ডার অনুযায়ী একই দিন ঈদ করা যায় কিনা, এটি আমার মনে হয় কোনো একজন ব্যক্তি বিশেষের ফতোয়া এক্ষেত্রে ধর্তব্যের বিষয় নয়। এটি ওআইসিতে আলোচনা হতে পারে, ফিকহ কমিটিতে আলোচনা হতে পারে। চন্দ্রমাসের উপর নির্ভর করে রোজা এবং ঈদ পালন করেন মুসলিমরা। 2016 সালে ইস্তাম্বুলে এক আন্তর্জাতিক সম্মেলনে মুসলিমদের একটি বর্ষপুঞ্জির মধ্যে নিয়ে আসার পক্ষে মত দিয়েছিলেন 50টি দেশের ধর্মীয় পণ্ডিত এবং বিজ্ঞানীরা। তবে তেমনটা না হওয়া পর্যন্ত সবাইকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে ঈদ পালনের আহ্বান জানান আলেমদের কেউ কেউ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের 169 প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। এখন নিজস্ব তত্ত্বাবধানে কার্যক্রম চালাতে পারবে প্রতিষ্ঠানটি। বিচারপতি ফারা মাহবুব, বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। তবে গ্রুপটির কার্যক্রম পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে। এর আগে এক রিট আবেদনের প্রেক্ষিতে বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ছাড়া বাকি সব প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেন উচ্চ আদালত। এরপর তত্ত্বাবধায়ক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক। বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 83 বছর। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল 7:31 সৈয়দ মঞ্জুর এলাহি মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজই মঞ্জুর এলাহির মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় যুক্ত হওয়া সৈয়দ মঞ্জুর এলাহি ছিলেন চামড়া খাতের সফল ব্যবসায়ী। তার হাত ধরে বাংলাদেশে উৎপাদিত চামড়া জুতার বিদেশ যাত্রা শুরু।
ম্যারাডোনার মৃত্যুর 4 বছর পর তার চিকিৎসার দায়িত্বে থাকা 8 চিকিৎসকের মধ্যে 7 জনেরই বিচার কার্যক্রম শুরু হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগ এনে আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সের এক আদালতে এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। 2022 সালে মামলা দায়েরের পর প্রসিকিউটর ও বিচারকরা 8 চিকিৎসকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেছিলেন। তারও 2 বছর পর সেই শুনানি শুরু হয়েছে। এর আগে 2020 সালের 25 নভেম্বর বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায় কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনাকে। মৃত্যুর আগে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন তিনি। আকস্মিক এই মৃত্যুতে ব্যাপক আলোড়ন তৈরি হয় গোটা বিশ্বে। মাদক সেবনের কারণে বিভিন্ন সমস্যায় ভুগলেও দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে তার চিকিৎসকদের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে 8 থেকে 25 বছরের কারাদণ্ডের শাস্তি পেতে পারেন তারা। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী ইশরা জাহান। সাথে থাকুন।